সচ্ছল মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত, বয়স 27, এখনো বিয়ে থা করেনি। কলকাতার এক সরকারি অফিসে মোটামুটি একটা ভালো চাকরি করে সে। শুভদীপের বাড়িতে লোক বলতে কেবল দুজন, তার বাবা ও নিজের চেয়ে 10 বছরের বড় এক দাদা। মাকে অনেক ছোটবেলাতেই হারায় সে। বাবা রিটায়ার করেছেন আজ বছর 1.5 হলো। তারপর দাদাই সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। সে এখন হাইকোর্টের একজন সিনিয়র উকিল। ছোটবেলা থেকেই শুভদীপ ভগবান, পুজো আচ্ছা এইসবের প্রতি খুব একটা বিশ্বাসী ছিল না। তার বাবা পুজো আচ্ছা নিয়ে থাকলেও সে কোনোদিনই এইসবে মন দেয়নি। এমনকি তার বাবার অনেক দিনেরই ইচ্ছে ছিল তীর্থে যাবার, সেখানে গিয়ে ভগবান দর্শন করার। কিন্তু যতবার তিনি তীর্থে যাবার পরিকল্পনা করেছেন, শুভদীপ ততবারই আপত্তি জানিয়েছে তাকে। কিন্তু এইবারে যেন সেটা আর হয়ে উঠল না। সেদিন সন্ধ্যায় ঘরের কম্পিউটারের সামনে বসে কিছু কাজ করছিল শুভদীপ। সেই সময় তার বাবা এসে হাজির হলেন সেখানে। তাদের পাশের প্রতিবেশী সিধু জ্যাঠা নাকি ফোন করে জানিয়েছেন সামনের মাসে তারা হরিদ্বার কেদারবদ্রী বেড়াতে যাচ্ছেন, এবং তাই শুভদীপের বাবাকেও ওদের সঙ্গে এই তীর্থযাত্রায় যেতে বলেছেন তারা। রাতে খাবার টেবিলে বসে বাবা দাদার সামনে আবার এই প্রসঙ্গ তুলল সে। কাজ থেকে এসে হাত মুখ ধুয়ে দাদা তখন সবে খাবার টেবিলে বসেছিল। দাদা, বাবার কাছে শুনলাম তোমরা নাকি সিধু জ্যাঠাদের সাথে কেদারবদ্রী যেতে চাইছো। হ্যাঁ রে শুভ, আজকেই তো সিধু জ্যাঠা ফোন করে বাবাকে খবরটা জানালো। শুভদীপ ভালো করেই জানে তার বাবার হাই ব্লাড প্রেশার ও সুগার, আর তার সঙ্গে আছে হাঁটুর ব্যথা। একটু হাঁটলেই সে ব্যথা যে চরম রূপ নেয় সেটাও জানা আছে তার। এখন এই অবস্থায় এসব নিয়ে ওনার কেদারবদ্রীর মতো একটা দুর্গম পাহাড়ে যাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে সেটাই সে বোঝালো তাদেরকে। কিন্তু তার বাবার জবাব একটাই, তুই ওসব মিছে চিন্তা করছিস বাবা। এই দুর্গম পথে যার দর্শনে যাচ্ছি, স্বয়ং ওই কেদারনাথ বদ্রীনাথই আমাদের সবাইকে আগলে রাখবে, দেখিস। তোকে বললাম তো কিচ্ছু হবে না আমাদের। ঠিক 5:10 বাজতেই হর্ন বাজিয়ে স্টেশন ছাড়ল ট্রেন। শুভদীপ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখল ট্রেনটাকে। এরপর দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। কেদার পৌঁছবার পর বাবা দাদার সাথে শুভদীপের শেষ কথা হয়েছিল গতকাল রাতে। তারপর আজ সারা দিন ওদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেনি সে। বিকেলে অফিস থেকে ফিরেও সে ফোন করবার চেষ্টা করেছিল একবার, কিন্তু লাইন লাগেনি। টাওয়ারের কোনো সমস্যা ভেবেই ঘুমিয়ে পড়ল শুভদীপ। পরের দিন সকালে মোবাইল ফোনটা বেজে উঠল শুভদীপের। গতকাল সারা দিন ফোনে পাওয়া যায়নি বলে হয়তো 7 সকালেই বাবা বা দাদাই ফোন করেছে তাকে। এই ভেবে শুভদীপ ঘুম চোখে ফোন কানে দিয়ে জানতে পারল তার বন্ধু ইন্দ্র ফোন করেছে। শুভদীপ, হ্যাঁ ইন্দ্র, কি ব্যাপার রে, এত সকালে কি হলো আবার? সঙ্গে সঙ্গে ফোনটা রেখে বসার ঘরে ছুটে গিয়ে টিভিটা চালিয়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র তুই রাখ, আমি দেখছি। টিভিতে সব চ্যানেলে খালি উত্তরাখণ্ডের খবরই চলছে। সেখানে ভয়াবহ সব প্রাকৃতিক বিপর্যয়ের ছবি দেখে শুভদীপ দুশ্চিন্তায় বসে পড়ল সোফায়। খবরে জানা গেল একটানা বৃষ্টি এবং ধসে রীতিমতো বন্যার পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে উত্তরাখণ্ডে। মৃতের সংখ্যা এখনো 100 ছাড়ালেও সেটা আরো কয়েক গুণ বাড়বে বলেই অনুমান সাংবাদিকদের। সেখানে আটকে পড়েছে হাজার হাজার মানুষ, এদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। খবর বলছে পরিস্থিতি সবচেয়ে খারাপ কেদারনাথেই। সেখানে মারা গেছে প্রায় 50 দর্শনার্থী। ধসে কেদারনাথ মন্দির অটুট থাকলেও চারপাশ ঢেকে গিয়েছে বড় বড় সব পাথরে। প্রচন্ড বৃষ্টিতে উপচে পড়া নদীর স্রোত দিশা পরিবর্তন করে এই কেদারনাথ ধামকে 6 ফুট জলের তলায় নিয়ে গিয়েছে। তুমুল জলপ্লাবনে প্লাবিত হয়ে গিয়েছে কেদারনাথ। একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে মন্দিরের আশেপাশের সমস্ত এলাকা।
ঘন্টা দুয়েকের মধ্যে ইন্দ্র চলে এলো শুভদীপের বাড়িতে। এসে দেখে মাথায় হাত দিয়ে বসে আছে তার বন্ধু। শোন 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 শুভ, এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলতো? আমাদের যে এখনো অনেক কাজ, এক এক করে হেল্পলাইন নাম্বারগুলোতে খবর নিতে হবে তো। শুভদীপের যা মানসিক অবস্থা, তাতে ফোন করা তো দূরের কথা, কথা বলার মতো অবস্থায় নেই সে। অগত্যা ইন্দ্রই খবরের কাগজ থেকে নাম্বারটা দেখে মোবাইলে ডায়াল করতে লাগলো। এইভাবে কেটে গেল আরো 3 দিন। এখনো শুভদীপের বাবা ও দাদার কোনো খোঁজ নেই। এই 3 দিন বাড়ি থেকে কোথাও বের হয়নি শুভদীপ। অফিসেও টানা 1 সপ্তাহের ছুটি নিয়েছে সে। গত 3 দিন ইন্দ্র রোজ একবার করে এসে ওর খোঁজ নিয়ে গেছে। কি খবর? কারোর সাথে কথা হয়েছে নাকি তোর? কোথায় আছে ওরা জানতে পেরেছিস? শরীর ভালো আছে তো ওদের? কিরে চুপ করে আছিস কেন তুই? কিছু বলছিস না যে? শুভ দমদম থেকে যে দলটার সাথে রঞ্জুদা, মেসমশাই আর তোর সিধু জ্যাঠারা হরিদ্বার কেদার বদ্রী গেছিল, সেই দলের একজনকে আর্মিরা উদ্ধার করতে পেরেছে। আর বাকিরা, আমার বাবা দাদা, তাদের কোনো খবর পাসনি? বাবা, বাবা, দাদা, তোমরা আমাকে ছেড়ে কিছুতেই, আমার তো আর কেউ রইল না। হঠাৎ যেন সেই স্মৃতিগুলো ছবি হয়ে ভেসে উঠল তার চোখের সামনে। সেই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো তার কানে। তুই ওসব মিছে চিন্তা করছিস বাবা। এই দুর্গম পথে যার দর্শনে যাচ্ছি, স্বয়ং ওই কেদারনাথ বদ্রীনাথই সবাইকে আগলে রাখবে, দেখিস। বললাম তো কিচ্ছু হবে না আমাদের। কণ্ঠস্বরগুলো মিলিয়ে যেতেই শুভদীপ আপন মনে কেঁদে উঠল। আজ যেন কিছুতেই আর নিজেকে থামাতে পারছিল না সে। বাবা ও দাদার এই অনুপস্থিতি সে যেন আর মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না। শুভদীপের যেন এখনো মনে হচ্ছিল তারা বেঁচে আছে। আর ঠিক তখনই সত্যি সত্যি বেজে উঠল ঘরের কলিং বেলটা। ইন্দ্র তো কাল সকালেই আসবে বলে গিয়েছে, তাহলে এই রাতে আবার কে এলো ভাবল শুভদীপ। উঠে গিয়ে দরজা খুলতেই যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সে। দেখা গেল শুভদীপের সামনে দাঁড়িয়ে তার বাবা ও দাদা। বাবা, দাদা, তোমরা? এ কি চেহারার হাল করেছিস বাবা? কি করব বলো বাবা? চারিদিকে যা খবর শুনছি, তারপর কি আর নিজেকে ঠিক রাখা যায়? এই কদিনে যে কিভাবে আমার একটা একটা দিন কেটেছে শুধু আমিই জানি। এসো এসো, তোমরা ভেতরে এসো। শুভ, আমাদের জন্য তোকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে না রে? এতে ঝামেলার কি আছে বাবা? তোমাদের জন্য যে কি চিন্তা হচ্ছিল আমার কি বলবো। তো তোমরা এতদিন ছিলে কোথায়? সেই অনেক কাণ্ড রে শুভ। আমরা কেদারনাথে পৌঁছে বাবা কেদারনাথের দর্শন করার পরের দিন ভোর থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি। বড় বড় পাথর ভেঙে রাস্তায় পড়তে থাকলো। সে যে কি বিপর্যয় শুভ, তোকে বলে বোঝাতে পারবো না। অলোকানন্দা স্রোত যেন সাপের ফনা তুলে ধেয়ে আসছে আমাদের দিকে। তো তোমরা তখন কোথায় ছিলে বাবা? শুভদীপ মনে মনে যেন একবার ঠাকুরকে প্রণাম জানিয়ে উঠল। যে ঈশ্বরকে সে কোনোদিন বিশ্বাস করেনি, সেই আজ তার একমাত্র পরিবারকে এত বড় বিপদ থেকে অক্ষত রেখে তার কাছে ফিরিয়ে দিয়েছে। সে আজ আর কিচ্ছু চায় না। কিন্তু শুভদীপের বাবা যেন মোটেও খুশি নন। বড্ড হতাশ হয়ে বসে আছেন তিনি। এর কারণ জিজ্ঞেস করতেই তিনি বলে উঠলেন, হতাশ হব না শুভ।
প্রকৃতির এত বড় তাণ্ডব থেকে বাবা কেদারনাথ তো নিজেকে রক্ষা করলেন, তবে তার সন্তানদের এমন অবস্থা কেন হলো রে বাবা? কেন হলো বলতে পারি? বাবার কথা শুনে শুভদীপ মনে মনে ভেবে উঠল, সত্যি কি এতে ঈশ্বরের কোনো দোষ আছে? এর জন্য তো দায়ী তারা নিজেরাই। মানুষ তার নিজের উন্নতির স্বার্থে আজ প্রকৃতিকে নিজেদের নিয়মে বাঁধতে চেয়েছে। বিজ্ঞানের নামে আজ অব্দি না জানি কত অন্যায় করা হয়েছে প্রকৃতির উপর। প্রয়োজনে পাহাড়ি নদীকে বাঁধ দিয়ে আটকানো হয়েছে, পাহাড়ের যেখানে সেখানে গজিয়ে উঠেছে বাড়ি ঘর, চার ধামে পুণ্যের নামে তৈরি করা হয়েছে হোটেল ব্যবসা, ঈশ্বরের পবিত্র নামে চলেছে শুধু টাকার লেনদেন। শুভদীপ মনে মনে ভাবল, তাই তো আজ প্রকৃতি এত রুষ্ট মানব জাতির প্রতি, তাই তো আজ অলকানন্দা মন্দাকিনী ক্ষিপ্ত তাদের উপর, তাই তো আজ দেবভূমি মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। কেননা আজ প্রকৃতি এই সব কিছুর প্রতিশোধ নিচ্ছে। তাই এই ভয়ঙ্কর দুর্যোগ আর এই ব্যাপক ধ্বংস। শুভদীপের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যেখানে প্রকৃতি আছে সেখানে ঠাকুর দেবতা নিশ্চয়ই আছে। এই সময় হঠাৎ তার বাবার কণ্ঠস্বর শুনতে পেল শুভদীপ। তাকে যেন ডাকছে সে। এইসব চিন্তা করতে করতে যেন একটা ঘোরের মধ্যেই চলে গিয়েছিল শুভদীপ। শুভ, শুভ, বাবা শুভ। হ্যাঁ বাবা বলো। অনেক রাত হলো, আজ বড্ড ক্লান্ত লাগছে রে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। ঘরে যেতে যেতে হঠাৎ যেন পিছন ফিরে তাকিয়ে উঠল শুভদীপের বাবা ও দাদা। কেমন একটা অদ্ভুত মায়া ভরা দৃষ্টিতে চেয়ে রইল তারা শুভদীপের দিকে। পরদিন ভোরবেলা সবে সূর্যের আলো ফুটতে শুরু করেছে আকাশে। কাল রাতে শুভদীপের বাবা ও দাদা ফিরে আসায় একটানা এতদিনের একটা বিরাট দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আজ বেশ নিশ্চিন্তেই ঘুমিয়ে আছে শুভদীপ বিছানায়। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। পরপর দুবার বেজে উঠতেই ঘুম ভেঙে গেল শুভদীপের। ঘড়ির দিকে তাকালো সে, তখনও ভোর 5:30। এত সকালে আবার কে এলো? মনে মনেই যেন ভেবে উঠল শুভদীপ। উঠে গিয়ে দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার। তাকে দেখতেই পুলিশ অফিসারটি বলে উঠলেন, আপনি শুভদীপ দাশগুপ্ত? আগে হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? পুলিশ অফিসারটি এরপর তার বাবা ও দাদার উত্তরাখণ্ডে যাওয়া নিয়ে প্রশ্ন করতেই শুভদীপ ভাবল বোধহয় কয়েকদিন আগে ইন্দ্র যে হেল্পলাইন নাম্বারে এনকোয়ারি করেছিল সেই জন্যই এসেছে। শুভদীপ আগ বাড়িয়ে বলে উঠল, ও বুঝেছি, আপনি হেল্পলাইন থেকে এসেছেন বুঝি? ওনারা গতকাল রাত্রেই ফিরে এসেছেন, আমারই জানিয়ে দেওয়া উচিত ছিল। ফিরে এসেছেন শুনতেই পুলিশ অফিসারটির মুখখানা যেন শুকিয়ে গেল। কি কি বলছেন আপনি? ফিরে এসেছে? কোথায় তারা? ওনারা তো এখন ঘরে ঘুমোচ্ছেন, দাঁড়ান আমি ডেকে আনছি। পুলিশ অফিসারটিকে ভিতরে ডেকে শুভদীপ চলে গেল তার বাবার ঘরে। কিন্তু ঢুকে দেখল ঘরে কেউ নেই। বাবার বিছানা যেই কি সেই পড়ে আছে। গতরাতে তাদের আনা সেই মালপত্র আর কোথাও দেখতে পেল না সে। এরপরই সে দাদার ঘরে ছুটে গেল, কিন্তু সেখানেও ঢুকে দেখল ঘর পুরো ফাঁকা, কোথাও কেউ নেই। শুভদীপ পাগলের মতো তাদের ডাকতে ডাকতে এ ঘর ও ঘর ছুটে গেল। বাবা, দাদা, কোথায় গেলে তোমরা? কিন্তু সারা বাড়ি খুঁজেও কোথাও তাদের পাওয়া গেল না। এই সময় সেই পুলিশ অফিসারটি শুভদীপের কাছে এগিয়ে এসে বলে উঠল,
মিস্টার দাশগুপ্ত, আপনি একটু শান্ত হন। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শুভদীপের মনে হলো তাকে যেন বিশ্বাস করছে না ওই পুলিশ অফিসারটি, তাকে বোধহয় পাগল ভাবছে সে। শুভদীপ আপ্রাণ চেষ্টা করে তাকে বুঝিয়ে উঠল, আরে না না, আমি সত্যি বলছি, বাবা ও দাদা কাল রাতেই ফিরেছেন, আমার সাথে কথাও হয়েছে তাদের। আমার মনে হয় আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? শুনুন শুভদীপ বাবু, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। আমরা কিছু বডি পেয়েছি, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আইডেন্টিটি কার্ড দেখে আমরা এই অ্যাড্রেসে এসেছি। অ্যাডভোকেট প্রদীপ দাশগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার দাদার নাম। আজ 10 দিন হয়ে গেছে শুভদীপ তার বাবা ও দাদার অন্ত্যেষ্টিক্রিয়া করেছে। সেদিন ওই পুলিশ অফিসারটির সাথে মর্গে গিয়ে তাদের দেহ শনাক্ত করতে পেরেছিল সে। তারপর ইন্দ্রকে ডেকে সেদিন বিকেলেই শ্মশানে তাদের দেহ দাহ করে। তার বাবার সেই কণ্ঠস্বর এখনো ভেসে ওঠে তার কানে। তুই সাবধানে থাকিস বাবা, অফিস থেকে তাড়াতাড়ি ফিরিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে। ভগবানের উপর ভরসা রাখবি, দেখবি সব সমস্যা দূর হয়ে যাবে। শুভদীপ যেন নিজের মনেই বলে উঠল, ভগবানের সৃষ্টি এই পৃথিবীটাকে আমরা নিজের বিজ্ঞানের দোহাই দিয়ে ইচ্ছে মতো ধ্বংস করছি। এটা বন্ধ না হলে ভগবান কি করে আর রক্ষা করবেন বাবা? বাবা, বাবা, তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো বাবা, শান্তিতে থেকো বাবা, শান্তিতে থেকো বাবা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।